পায়েল আর অনুষ্কা দুই বোনের জন্ম হয়েছিল একটি গরিব পরিবারে। পায়েলের গায়ের রং একটু শ্যামলা হলেও অনুষ্কা দেখতে ভীষণই সুন্দর ছিল। আর দুই বোন বড় হয়ে যাওয়ার পরে অনুষ্কা খুবই চালাক চতুর আর সুন্দরী মেয়ে হয়ে উঠেছিল, তাই একটি বড়লোকের ছেলে তাকে পছন্দ করেছিল। অন্যদিকে পায়েলের বিয়ে একটি গরিব পরিবারে হয়। পায়েল মনের মধ্যে অনেক স্বপ্ন সাজিয়ে শ্বশুরবাড়িতে এলেও এই ইট পাথরের সামান্য ঘরটাই এখন তার সংসার ছিল। আর এটা দেখে তার চোখে জল চলে এলেও এটাকেই তার ভাগ্যের পরিণতি ভেবে সবটা মেনে নেয়। ওদিকে অনুষ্কা তার ধনী শ্বশুরবাড়িতে গিয়ে খুবই খুশি ছিল। একদিন যখন পায়েল হেঁটে হেঁটে বাজারে যাচ্ছিল, তখনই সেখান দিয়ে গাড়ি করে যাচ্ছিল অনুষ্কা। আর সে পায়েলকে দেখতে পেয়ে গাড়ি থেকে নেমে এসে, আরে দিদি, তুমি কোথায় যাচ্ছ? বোন তুই, আমি সবজি নিতে এসেছিলাম। তুই এখানে? আর কেমন আছিস? আমি ঠিক আছি। ওই যে রাধাকৃষ্ণ মন্দিরের সামনে যে বাড়িটা আছে না, ওটা বিনয় কিনে নিয়েছে, তাই এখানে শিফট করেছি। বিনয়ের সঙ্গে একটু মুভি দেখতে যাচ্ছিলাম, তোমাকে দেখতে পেয়ে নেমে এলাম আর কি। আসলে আমাদের মতো বড় লোকেরা ওই সবজি টবজি কিনতে যায় না, ওগুলো আমাদের বাড়ির চাকর বাকরি করে নেয়। আমি তো দারুণ আরামে আছি। আচ্ছা, এখন আমি যাই, আমার লেট হচ্ছে। তুমি যেন কোথায় থাকো? ত্রিলোকপুর গ্রাম, ওই বস্তিতেই আমার বাড়ি। ও আচ্ছা, ঠিক আছে, সময় পেলে আমি দেখা করতে আসবো, অনেক কথা হবে। এখন আসি, বাই। এই বলে অনুষ্কা সেখান থেকে চলে যায়। এভাবেই বেশ কিছু সময় কাটার পর একদিন পায়েল তার বরকে বলল, বলছি শোনো না, এবার এই ঘরটা না প্লাস্টার করিয়ে ফেলো, বৃষ্টি হলে ছাদ দিয়ে জল পড়ে। আর কটা দিন শোয়ে নাও, রিক্সা চালানোর সাথে সাথে পড়াশোনাটাও তো করছি। ভগবান চাইলে খুব শিগগিরই একটা ভালো চাকরি পেয়ে যাব। এভাবেই সময় কাটলো। একদিন অনুষ্কা পায়েলের বাড়িতে এলো, শর্ট ড্রেস, চোখে চশমা, হাই হিল পরে আর হাতে অনেকটা উপহার নিয়ে। পায়েল যখন তার বড় গাড়ি থেকে নামলো, তখন আশপাশের সবাই হাঁ করে তাকিয়েছিল। আর পায়েল অবাক হয়ে বলল, আরে অনুষ্কা তুই? বাবা, তোর তো স্টাইলে বদলিয়ে গেছে। কি আর করব বলো দিদি, বড় লোকেদের এমনই লাইফস্টাইল। আরে দরজায় দাঁড়িয়ে কথা বলবো নাকি? চলো ভিতরে গিয়ে তোমার মহলটাকে দেখি একবার, চলো। এরপর অনুষ্কা পায়েলের ঘরে আসার পর ইট বের হওয়া চার দেওয়ালের দিকেই তাকিয়েছিল। এরপর অনুষ্কা তার সঙ্গে করে আনা গিফটস আর মিষ্টিগুলো পায়েলের হাতে দিল। আর কিছুক্ষণ পর পায়েল হাঁপাতে হাঁপাতে এক গ্লাস জল নিয়ে ঘরে এলে, দিদি, জল নিতে কোথায় গিয়েছিলে? আর হাঁফাচ্ছ কেন? আরে গলির ওই সরকারি কলটাতে জল আনতে গিয়েছিলাম। হ্যাঁ, সরকারি কলের জল? না না না, আমি খাবো না, যদি পেট খারাপ হয়। আচ্ছা, বাজে গন্ধ আসছে কোত্থেকে? ওই সকালবেলাতে আমি একটু গোবর জল ছিটিয়েছিলাম, এটা ঘরে দিতে হয়, তাই আর কি। ইস, গোবর! ছি, আমার বাড়িতে তো দামি দামি মার্বেল পাথর লাগানো। আচ্ছা, আমি আসছি এখন। অনুষ্কা, তুই প্রথমবার আমার বাড়িতে এলি, একটু চা তো খেয়ে যা। চা? না না, এই গোবরের বাড়িতে আমার কিছু খেতে ইচ্ছা করছে না। না না দিদি, থাক, আমি চা খাওয়া ছেড়ে দিয়েছি। এখন তো আমি শুধু কেসর দেওয়া দুধ খাই। আচ্ছা, সামনের সানডেতে আমাদের বাড়িতে পার্টি আছে, তাই তোমাকে ইনভাইট করতে এসেছি। এই বাহানায় আমার মহলটা দেখে নেবে। এই বলে অনুষ্কা সেখান থেকে চলে যায়। আর কিছুক্ষণ পর পায়েল মিষ্টির প্যাকেটগুলো খুলে দেখে সেখানে অনেক মিষ্টি রয়েছে। আর তার এটা ভেবেই চিন্তা হচ্ছিল যে অনুষ্কার বাড়িতে সে কি নিয়ে যাবে। আর বিকালবেলাতে উমেশ বাড়িতে এলে, পায়েল, বড়লোক আর গরিবের লাইফস্টাইলে অনেক পার্থক্য। ওরা বড়লোক আর আমরা গরিব, ওদের মতো সামর্থ্য নেই আমাদের। এভাবেই অনেকদিন কেটে গেলেও পায়েল যখন ভাবছিল সে অনুষ্কার বাড়িতে কি নিয়ে যাবে, তখনই তার মাথায় এলো যে অনুষ্কা তার হাতের তৈরি লাড্ডু খুবই ভালোবাসে। তাই সে তাড়াতাড়ি করে আটার লাড্ডু তৈরি করে ফেলে। আর পরের দিন সেই লাড্ডু নিয়ে অনুষ্কার বাড়িতে যায়। আর গিয়ে দেখে যে অনুষ্কা রাজমহলের মতো একটি বড় বাড়িতে সোফায় আরাম করে বসে আছে। আর তার হাবভাব দেখে তো পায়েল অবাক হয়ে যায়। আর পায়েল অনুষ্কাকে ডাকলে অনুষ্কা পায়েলের দিকে তাকিয়ে খুবই রেগে যায়। আর ওফো দিদি, আমি জানি তুমি গরিব, কিন্তু বড়লোকের বাড়িতে কিভাবে আসতে হয় এতটুকু ম্যানার্স তো তোমার আছে। কম করে একটা ভালো শাড়িও তো কিনতে পারতে। তোমার থেকে তো আমার বাড়ির কাজের লোকটাকেও সুন্দর লাগছে। আর তখনই অনুষ্কার শ্বশুরবাড়ির লোকেরা আসে। বোন, আমি তোর জন্য নিজের হাতে আটার লাড্ডু তৈরি করে এনেছি। দিদি, আগের ব্যাপারটা আলাদা ছিল, এখন আমি অনেক ধনী হয়েছি। আর তুমি যখন ধনী হবে সেদিনই আমার বাড়িতে আসবে, বুঝেছো? বৌমা, কি দরকার ছিল ভিখারি গরিবদেরকে পাঠিতে টাকার? অনুষ্কা, তুমি ওদের ওখানে কত কিছু নিয়ে গেছিলে, আর এমনি শুধু লাড্ডু এনেছেন। নিজের এমন অপমান শুনে পায়েল কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়।
এভাবেই ৩ বছর কাটার পর ২ বোনেরই ডেলিভারির সময় হয়েছিল। উমেশ পায়েলকে একটি সরকারি হসপিটালে নিয়ে যাচ্ছিল। সেখানে অনুষ্কার বর অনুষ্কাকে একটি দামি প্রাইভেট হসপিটালে নিয়ে যাচ্ছিল, কিন্তু প্রাইভেট হসপিটাল অনেক দূরে হওয়ার কারণে অনুষ্কাকেও ওই সরকারি হসপিটালে ভর্তি করানো হয়। আর কিছুক্ষণ বাদে ডাক্তার এসে পায়েলকে বলে, কংগ্রাচুলেশনস, আপনার যমজ ছেলে হয়েছে। ডাক্তারের কথা শুনে পায়েল আর উমেশ খুবই খুশি হলেও বাইরে থেকে কারো একটা কান্নার আওয়াজ আসছিল। আর পায়েল পর্দা সরিয়ে দেখে যে অনুষ্কা অজ্ঞান হয়ে রয়েছে। আর অনুষ্কার বর বিনয় আর তার মা বলছিল যে, মা, যখন অনুষ্কার জ্ঞান ফিরবে আরো বাচ্চাটার কথা জিজ্ঞেস করবে, আমি ওকে কি বলবো যে তোমার ছেলে মৃত জন্মেছে আর তুমি কোনোদিনও মা হতে পারবে না? না না বাবা, এমনটা বললে ও হয়তো কোমায় চলে যেতে পারে বা আরো খারাপ কিছু হতে পারে ওর সঙ্গে। তাই তো ডাক্তার ওকে কোনো কিছু জানাতে বারণ করেছে। না মা, আমি অনুষ্কাকে হারাতে পারবো না। ওদের কথা শুনে পায়েল আর উমেশ একে অপরের দিকে তাকিয়ে একটি সিদ্ধান্ত নিল। পায়েল তার একটা ছেলেকে কোলে নিয়ে বিনয়ের কাছে গিয়ে বলল, বিনয়, আমিও আমার বোনকে হারাতে চাই না। আমি তোমাদের সব কথা শুনেছি। আমি ২ যমজ ছেলেকে জন্ম দিয়েছি, তাই জন্য আমার একটা ছেলেকে তোমরা রাখো। আর অনুষ্কার জ্ঞান ফিরলে বলো এটা ওর ছেলে। আমি গরিব ঠিকই, কিন্তু এই দুঃখটা তো সবার একই রকম, তাই না? আর আমার ছেলেকে মানুষ করার সময় ওকে ধনী গরিব সবার দুঃখের কথা জানিও, যাতে ও গরিবদেরকেও ভালোবাসে। অনুষ্কার জ্ঞান ফিরেছিল আর সে তাদের সমস্ত কথা শুনে ফেলেছিল। তাই সে হাত জোর করে পায়েলের সামনে কেঁদে বলে, দিদি, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি, আর তাই বোধহয় ভগবান আমার বাচ্চা কেড়ে নিয়ে আমাকে শাস্তি দিয়েছে। আর সেই সঙ্গে আমার মা হওয়ার স্বপ্নটাকেও ভেঙে দিয়েছে। দিদি, আমি তোমার বাচ্চাকে নিজের সন্তান হিসেবে মানুষ করব। হয়তো এতেই আমি পাপ মুক্ত হব। আমার না বোন, আজকে থেকে ও তোর ছেলে, তোর ছেলে। এই বলে ২ বোন কাঁদতে কাঁদতে একে অপরকে জড়িয়ে ধরে। আজ মায়ের মমতা ধনী দরিদ্রের বিভেদ মিটিয়ে দিল। সীমা আর রাধা দুজনেই আপন বোন ছিল, কিন্তু তাদের আচরণে আকাশ পাতাল তফাৎ ছিল। রাধা যেমন সহৃদয় আর স্বভাবে বিনম্র ছিল, তেমনি সীমা ছিল ১ নম্বরের স্বার্থপর আর লোভী। ওদের কলেজ শেষ হয়ে যাওয়ার পর ওদের মা বাবা বিয়ের জন্য পাত্র খুঁজতে লাগলো। আর সীমা বড় বোন ছিল বলে তার বিয়েই আগে ঠিক হলো। একদিন যখন পরিবারের সবাই একসঙ্গে বসে কথা বলছিল, মা সীমা, আমি তোমার জন্য একটা পাত্র দেখেছি। এই দেখো, এটা ওর ছবি। ঠিক আছে, কিন্তু আগে এটা বলো যে ছেলেটা কতদূর পড়াশোনা করেছে আর ওর ঘরবাড়িও বা কেমন। আমি চাই না যে আমার বিয়ে কোনো অশিক্ষিত গরিব ছেলের সঙ্গে হোক। আরে মা, ছেলে ব্যাংকে উঁচু পদে চাকরি করে আর ভালো পরিবারের ছেলে, টাকা পয়সার কোনো অভাব নেই। তাহলে ঠিক আছে, আমি এই বিয়েতে রাজি। নির্দিষ্ট সময় খুব ধুমধাম করেই সীমার বিয়ে হয়ে গেল। আর যেহেতু সীমা বড় মেয়ে ছিল, তাই তার বাবা ওর বিয়ের আয়োজনে কোনো ত্রুটি রাখেনি, বরং সে তার সাধ্যের চেয়ে বেশি খরচ করেছিল। এই কারণে তার উপর ঋণের ভারও পড়েছিল। এর কিছুদিন পর রাধাও বিয়ের জন্য উপযুক্ত হয়ে গেলে একদিন, শোনো না, বলছি আমি না রাধামার জন্য একটা ছেলে দেখেছি। এরা সীমার শ্বশুরবাড়ির মতো অত বড় লোক নয়, কিন্তু শহরে ওদের নিজের বাড়ি আর একটা মুদিখানার দোকান আছে। ওখানে আমাদের রাধা ভালো থাকবে তো? হ্যাঁ, কেন থাকবে না? ইচ্ছে তো আমারও ছিল যে সীমার মতো রাধার বিয়েটা ধুমধাম করে দেব, কিন্তু কি করব, টাকার সমস্যাটা যে আমায় আটকে দিচ্ছে। কত বড় বাড়িতে রাধা মায়ের জন্য সম্বন্ধ দেখেছি, শুধু এই টাকার সমস্যাটার জন্য এগোতে পারিনি। তখনই রাধা সেখানে এসে পড়ল আর সে তার মা বাবার সমস্ত কথা শুনে ফেলেছিল। তুমি একদম চিন্তা করো না বাবা, তুমি আমায় যেখানেই বিয়ে দেবে আমি সেখানেই খুশি থাকব। আমার তো শুধু তোমাদের আশীর্বাদ চাই। রাধার কথা শুনে ওর বাবা একটু শান্তি পেল। আর নির্দিষ্ট সময়ই খুবই সাদাসিধেভাবে রাধারও বিয়ে হয়ে গেল। রাধার শ্বশুরবাড়িতে স্বামী ছাড়া একমাত্র শাশুড়িই ছিলেন, আর যিনি প্রায়ই অসুস্থ থাকতেন। রাধা এসেই বাড়ির সমস্ত দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নিল। আর এই দেখে তার শাশুড়িমাও স্বস্তি পেলেন। রাধা বাড়ির কাজ সেরে তার স্বামীকে দোকানের কাজেও সাহায্য করত। আর অন্যদিকে শ্বশুরবাড়িতে সীমার দিন ভালোই কাটছিল। কখনো শপিং,
আর কখনো বা বন্ধুদের সঙ্গে কিটি পার্টি। একদিন যখন রাধা আর তার স্বামী দোকানের কাজে ব্যস্ত ছিল, তখনই সেখানে একটা চকচকে গাড়ি করে সীমা আর তার স্বামী এলো। সীমার হাতে একটি মিষ্টির বাক্স ছিল। এরপর ওরা দোকানে গেল আর সীমা রাধার হাতে মিষ্টির প্যাকেটটি দিয়ে বলল, তোর জামাইবাবু আজকেই এই গাড়িটা কিনেছে, পুরো 20 লাখ টাকা দাম। আমি ভাবলাম তোকেও এই খুশির খবরটা জানাই। আসলে সীমা রাধাকে ছোট করার জন্যই সেখানে এসেছিল, কিন্তু সরল সাদাসিধে রাধা সীমার এই চালাকিটা বুঝতে পারল না। কিন্তু রাধার স্বামী অনিল এই সবকিছুই বুঝতে পেরেছিল। সীমা আর তার স্বামী সেখান থেকে চলে গেলে অনিল বলল, তোমার বোন আমাদের এখানে খুশির সংবাদ দিতে আসেনি, বরং আমাদের ছোট করতে এসছে। কারণ তোমার বোন জানে যে আমাদের গাড়ি কেনার মতো ক্ষমতা নেই, তাই নিজেদের নতুন গাড়িটা দেখিয়ে আমাদের অপমান করতে এসেছিল। না গো, এমনটা হতেই পারে না। দিদি কেন আমাদের ছোট করতে আসবে? এমনটাই গো, এমনটাই। উনি তো জানেন যে আমি কোনোদিনও গাড়ি কিনতে পারবো না, কারণ আমি যে একজন সামান্য দোকানদার আর ওনার স্বামী ব্যাংকের বড় অফিসার। কেন? কে বলেছে যে তুমি কোনোদিনও গাড়ি কিনতে পারবে না? নিশ্চয়ই পারবে। আরে সীমা দিদির স্বামী তো ব্যাংকে চাকরি করে, তাই একদিক দিয়ে দেখতে গেলে তো উনি ব্যাংকের চাকর, তাই ওনাকে ব্যাংকের নির্দেশেই কাজ করতে হয়। আর এখানে তো তুমি নিজের মালিক নিজেই। তুমি চাইলে যখন খুশি যেভাবে খুশি কাজ করতে পারো। আমি তোমার সঙ্গে আছি, তুমি পরিশ্রম করে যাও, দেখবে কিছুদিনের মধ্যেই তুমি একটা গাড়ি নয় 10টা গাড়ির মালিক হবে। এরপর অনিল সমস্ত চিন্তা ছেড়ে হাড়ভাঙা পরিশ্রম করতে লাগল। সে রোজ সকাল 7টায় নিজের দোকান খুলত আর রাত 10টা পর্যন্ত দোকানেই থাকত। আর দুপুরবেলায় রাধাও তার কাজে সাহায্য করার জন্য দোকানে আসত। রাধা আর অনিল দুজনেই স্বভাবে নম্র ছিল, আর তারা খদ্দেরদের সঙ্গেও খুবই নম্রভদ্রভাবেই কথা বলত। আর এর ফলস্বরূপ যারাই ওদের দোকানে একবার আসত তারা বারবার আসত। রাধা আর অনিল খদ্দেরদের সস্তায় ভালো জিনিস দেওয়ার জন্য একটি সুন্দর যোজনা বানালো। আর তাই তারা দোকানের জিনিসগুলো শহরের পাইকারি ব্যবসায়ীদের থেকে না কিনে দিল্লি আর মুম্বাইয়ের মতো বড় শহর থেকে সরাসরি কিনে আনতে লাগলো। আর এতে খদ্দেররাও সস্তায় ভালো জিনিস পেয়ে যেত আর ওদেরও লাভ হতো। এইভাবে ধীরে ধীরে কয়েক বছরের মধ্যেই অনিল রাধার নামে কয়েকটা মুদিখানার দোকান, ফলসবজির দোকান আর ডেয়ারির সামগ্রীর দোকানেরও শুভারম্ভ করল। আর তার নাম রাখল রাধা গ্রোসারি মার্ট। এখন অনিল আর রাধার শহরে অনেকগুলো গ্রোসারি মার্ট ছিল। এখন ওদের নাম শহরের স্বনামধন্য ব্যবসায়ী আর প্রথম সারির ধনী ব্যক্তিদের নামের তালিকায় ছিল। এইসবে তো রাধার শাশুড়ি খুব খুশি ছিল। সে সবাইকে বলতো, আরে আমার বৌমা তো সাক্ষাৎ লক্ষ্মী মায়ের রূপ। ও যেই আমার ঘরে এলো কি থেকে কি বানিয়ে দিল। তাই তো বলি রাধা মা আমার সাক্ষাৎ লক্ষ্মী মায়ের রূপ, মাটিতে হাত দিলেই সোনা হয়ে যায়। একদিন অনিল একটি নতুন গাড়ি নিয়ে বাড়িতে এলে, আরে আবারও একটা নতুন গাড়ি নিয়ে এলে। না গো, এই যে তোমার কথাই সত্যি হচ্ছে, আমি কিচ্ছু করছি না। কোন কথাটা? আরে তুমিই তো বলেছিলে যে আমি একটা নয় 10টা গাড়ির মালিক হব। নাও, ওর মধ্যে 7টা তো চলেই এসছে, আর মাত্র 3টে বাকি। এই শুনে রাধা হাসতে লাগল। চলো, এই খুশিতে আমরা তোমার বোনের বাড়িতে মিষ্টি দিয়ে আসি। এরপর দুজনে মিষ্টির প্যাকেট নিয়ে সীমার বাড়িতে গেল। গাড়ি থেকে নেমে ওরা ওর বাড়ির দরজার কাছে এগোতেই দেখল যে সীমা আর তার স্বামীর মধ্যে তুমুল ঝগড়া চলছে। আর ওদের খেয়ালই ছিল না যে ওরা এসে পড়েছে। আরে আমি বলছি যে কি দরকারটা ছিল ব্যাংকের টাকা মারার? তোমার জামিন করাতেই তো আমার সমস্ত সেভিংস শেষ হয়ে গেল। আর তার উপরে তোমায় আবার ব্যাংক থেকেও লাথি মেরেছে। ঘরে যে একটা কানাকড়িও নেই। তোমার জন্য ঘর বাড়ি গাড়ি সব বন্ধক রয়েছে। তোমার একটা ভুল জীবনটা ছাড়খাড় করে দিল। আমি কি শুধু একা আমার জন্য ব্যাংকের পয়সা সরিয়েছি? এইসব আমি শুধু তোমার জন্য করেছি। তোমারই তো ইচ্ছে ছিল শপিং করার, কিটিপাটি করার। নাও এবার ঠেলা সামলাও। দেখো, একদম খোটা দেবে না। আমার জায়গায় যদি অন্য মেয়ে হতো না, একদম তোমায় লাথি মেরে বাপের বাড়ি চলে যেত। তো তুমিও চলে যাও না। কে বারণ করেছে তোমায় শুনি? জানো তো যে বাপের বাড়ির অবস্থাটা আমার ভালো নয়, তাই বুঝি এখন বাকসাজা হচ্ছে না? হ্যাঁ। ওরা ঝগড়াই করছিল, ঠিক তখনই ওদের নজর রাধার অনিলের উপর পড়ল। আর সীমা গিয়ে কাঁদতে কাঁদতে রাধাকে জড়িয়ে ধরল। আরে তোমরা এখানে মানে? আপনাকে আর কিচ্ছু বলতে হবে না, আমরা সব জানি দাদা। আমি শুনলাম তুমি নাকি এই মাসে আরেকটা নতুন গ্রসারির দোকান খুলতে যাচ্ছ। তাই যদি দয়া করে তুমি ওই স্টোরের ম্যানেজার হিসেবে আমায় রাখতে।
তবে যে আমার খুব উপকার হতো। আমাদের বাড়ির অবস্থা তো তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদের কাছে আর কি লুকাবো। এই শুনে অনিল আর রাধা একে অপরের দিকে তাকালো আর তারপর সীমার স্বামীকে হ্যাঁ বলে দিল। আজ যে সীমার সব দর্প চূর্ণ হয়ে গেল। একদিন সে যাকে তার অর্থবল দেখিয়ে ছোট করেছিল, আজ তার জীবন তারই দয়াতে কাটছিল। আর সে এটাও বুঝতে পেরেছিল যে কখনোই টাকা পয়সা নিয়ে অহংকার করতে নেই। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।